আব্রাহাম এক দৃষ্টিতে আদাহের দিকে তাকিয়ে আছে। সে এতক্ষণ বসে বসে আদাহকে অবজার্ভ করছিল। মেয়েটার মুখ ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। এতক্ষণ চোখ বন্ধ অবস্থায় আদাহকে দেখে আব্রাহাম একটা ঘোরের মধ্যে তাকিয়েছিল। আদাহকে তাকাতে দেখেই সে নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপরেই তীক্ষ্ণ দৃষ্টিতে আদাহকে দেখতে থাকে, তার প্রতিটা মুভমেন্ট লক্ষ্য করতে থাকে। আদাহ দৃষ্টি দেখেই বুঝে গেছে তার মধ্যে কোনো অনুভূতি নেই, যেন একটা পাথর তাকে একটু চমকে গেছিল। সেটা আব্রাহাম ঠিক বুঝতে পেরেছে, কিন্তু তার কাছে সব থেকে আশ্চর্য লাগছে দেখে যে একটু চমকে গেলেও আবারও তার দৃষ্টি শূন্যে স্থির। তার মধ্যে কোনো বিচলিত ভাব লক্ষ্য করেনি আব্রাহাম, আর এটাই তার কাছে অনেক বড় মিস্ট্রি লাগছে। আব্রাহাম এসেছিল আদাহকে সামনে থেকে একবার পর্যবেক্ষণ করতে, রিপোর্ট দেয়া তথ্যের সাথে মেলানোর জন্য দেখতে এসেছিল। কিন্তু এখানে এসে আব্রাহাম নিজেই বিচলিত হয়ে গেছে। তার কাছে ব্যাপারটা আরো বেশি জটিল হয়ে গেছে মনে হচ্ছে। আব্রাহাম কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে আদাহকে দেখে নেয়, বা তার মধ্যে কোনো পরিবর্তন নেই। তার সামনে যে অচেনা কেউ বসে আছে সেটা নিয়েও সে একটুও কৌতূহল বোধ করছে না। তাকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে অনুভূতি শূন্য একটা পাথরের মূর্তি। আব্রাহাম নিজের মনে কিছু হিসেব মেলানোর চেষ্টা করছে। হাই আদা, আই এম আব্রাহাম চৌধুরী। আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টিতে আদার দিকে তাকিয়ে আছে। আদাহ কোন রকম প্রতিক্রিয়া না দিয়ে সেই আগের মতোই শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ যে তাকে ডাকছে সেটা যেন তার কানে পৌঁছাচ্ছে না। আব্রাহাম চুপচাপ আদাহকে দেখছিল। তার কোনো প্রতিক্রিয়া না পেয়েই আবারও আব্রাহাম আদাহকে ডেকে ওঠে। ফল সেই একই। আদাহ খান, ডক্টর অফ আরিফ খান, মেডিকেল স্টুডেন্ট, রাইট মিস আদা? আব্রাহাম আদাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে করতে বলে ওঠে। আব্রাহামের কথা শুনে আদার দৃষ্টি চঞ্চল হয়ে ওঠে। চোখের পানি চিকচিক করছে, সাথে কিছুটা অস্থির ভাব ফুটে উঠেছে তার মধ্যে। হঠাৎ করেই আদাহকে বিচলিত হতে দেখেই আব্রাহামের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। তার চোখগুলো আরো গভীরভাবে আদাহকে পর্যবেক্ষণ করতে থাকে। যে মেয়ে এতক্ষণ পাথরের মূর্তির মতো ছিল, তার মধ্যে এখন যেন হঠাৎ করে প্রাণ সঞ্চার করা হয়েছে। কিছুক্ষণ আদাহকে নেয় আব্রাহাম। তার যা বোঝার বোঝা হয়ে গেছে, এখন শুধু স্টেপ নেওয়ার পালা। আব্রাহাম আগের থেকে ডিআইজি দীনেশ পান্ডে এর কাছ থেকে আদার কিছু ডকুমেন্ট পাওয়ার পর আদার ব্যাপারে তার নিজের মত করে তদন্ত করেছে। আর তখনই আদার ব্যাপারে এই সব তথ্য উঠে আসে। আর তাছাড়া ও আরো কিছু তথ্য পেয়েছে দীনেশ পান্ডের কাছ থেকে। তাই প্রথম সেই কেস ফাইলে থাকা রিপোর্ট দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিল, সাথে রেগেও গিয়েছিল। আর তাই সে প্রথমে কেসটাকে টেক ওভার করে আদাকে দেখতে চলে এসেছে। হয়তো আব্রাহামের এখনো অনেক অবাক হওয়ার বাকি আছে, তবে সে তার লক্ষ্যের দিকে এক পা করে ঠিকভাবে এগিয়ে গেছে। এবার তাকে খুব সাবধানে এক এক করে সব মায়াজাল কেটে বের হতে হবে। সো মিস আদা, আগের দিন আপনার জন্মদিন ছিল, রাইট? সাথে আপনার বাবার মৃত্যুদিন। আব্রাহাম ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে। আদা এতক্ষণ অস্থির হয়ে থাকলেও এবার তার চোখ ফেটে পানি পড়ছে। উত্তেজিত হয়ে পড়েছে, জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। আব্রাহাম আদার এরকম রেসপন্স দেখেই বাঁকা হেসে ওঠে। আচ্ছা মিস আদা, আপনি রাকেশ দেবকে চেনেন? আপনার সিনিয়র ছিল মেডিকেল কলেজে। তারও কিন্তু ওই একই দিনে মৃত্যু হয়েছে। আব্রাহাম আবারও বলে ওঠে। আব্রাহাম এতক্ষণ আধার চোখে একরাশ যন্ত্রণার চিহ্ন দেখতে পেলেও এখন আধার চোখে যন্ত্রণার জায়গায় তীব্র রাগ, ঘৃণা দেখতে পাচ্ছে। সাথে আরো বেশি করে উত্তেজিত হয়ে পড়ছে আদা। শাকিল মির্জা, তুষার দেব, অনিকেত শর্মা, ঋষিকেশ আহুজা, সোহেল বর্মন চেনেন এদের মিস আদা? এরাও কিন্তু ওই দিনে খুন হয়েছে, আর ওদের মৃত্যুস্থানও আপনাদের খান ভিলা। কি কোইন্সিডেন্স, তাই না?
নাকি এটা প্রি প্ল্যান মার্ডার? আর সব থেকে অবাক করা বিষয় কি জানেন মিস আদা, এই খুনের অপরাধী হিসেবে আপনাকে চিহ্নিত করা হয়েছে এবং দেখুন আপনি তার সাজাও পাচ্ছেন। আব্রাহাম এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বলে ওঠে। আদার এই নামগুলো শোনার সাথে সাথেই তার চোখ দুটো আস্তে আস্তে রক্তিম ধারণ করে দেখে মনে হচ্ছে এখনই চোখ ফেটে রক্ত বেরিয়ে আসবে। এতক্ষণ চোখে জল থাকলেও এখন তার চোখে শুধুমাত্র রাগের বহিঃপ্রকাশ ঘটছে। আচ্ছা মিস আদা, আপনি বলুন তো, এই মেয়ে কিভাবে তার বাবাকে নৃশংসভাবে খুন করতে পারে? যত তার উপর রাগ থাক না কেন, তাই বলে নৃশংসভাবে খুন কি করতে পারলেন নিজের বাবাকে মিস আদা? আব্রাহাম এবার কিছুটা হুঙ্কার ভরা আওয়াজ নিয়ে বলে ওঠে। আব্রাহামের কথা শুনেই আদা ছটফট করতে থাকে, তার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়তে থাকে। বিড়বিড় করে কিছু বলতে থাকে যা আব্রাহাম শুনতে পায় না। তবে সে আবারও বলে ওঠে, হ্যাঁ, আপনি নিজের হাতে নিজের বাবাকে খুন করেছেন মিস আদা। আপনি খুন করেছেন আপনার বাবাকে শুধুমাত্র নিজের দোষ থাকতে আর নিজের কার্য সিদ্ধি করতে। আব্রাহাম মৃদু চিৎকার দিয়ে বলে ওঠে, না না না, চিৎকার করে ওঠে আদা। আদার এই মুখের আওয়াজ শুনতেই আব্রাহামের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। আদা ছটফট করতে করতে নিজের মুখে বিড়বিড় করে ওঠে, আমি খুন করিনি, সব মিথ্যে, সব মিথ্যে। আদা নিজের মধ্যে বলতে বলতে আবারও জ্ঞান হারায়। এদিকে আদার মুখের কথা শুনেই আব্রাহামের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে, তার মুখের হাসি আরো কিছুটা বিস্তৃত হয়ে ওঠে। সে এখনো এক দৃষ্টিতে আদার মুখের দিকে তাকিয়ে আছে। আব্রাহামের কাজ হয়ে গেছে, এখানে এসেছিল সে কাজের জন্য, তার সেই উদ্দেশ্য হাসিল করে নিয়েছে। এবার শুধু তার স্বীকার করার সময় এসে গেছে। আব্রাহাম আদার দিকে একটা বাঁকা হাসি দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কেমন লেগেছে আজকের এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু সাসপেন্স নিয়ে তৈরি একটা স্টোরি, তো আপনাদের কমেন্ট আশা করছি। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নতুন পর্ব এলে আপনার কাছে নোটিফিকেশন। মেয়েদেরকে প্রেমের জালে ও কাজ দেওয়ার নামে ফাঁসিয়ে তাকে অপহরণ করা হচ্ছে। এই নিয়ে শিলিগুড়িতে 20-র উপরে মেয়েদেরকে একইভাবে অপহরণ করা হয়েছে। এতদিন পুরো শিলিগুড়ি শহরে এই খবর নিয়ে জোরে সোরে হাঙ্গামা চলছিল। আব্রাহাম এই কেস টেক ওভার করার বিক্ষোভ কিছুটা কমে। আব্রাহাম তার তদন্তের মাধ্যমে আজকে তার হাত থেকে একটা তথ্য উঠে এসেছে। এতদিন ধরে যে মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদেরকে প্রেমের জালে জড়িয়ে অপহরণ করা হচ্ছে। আব্রাহাম এতদিনের নিখোঁজ মেয়েদের একটা লিস্ট করার পর সবার বাড়ির লোককে থানায় ডাক করিয়ে আলাদাভাবে তদন্ত করে, আর তারপরে উঠে আসে এই তথ্য। বেশ কিছু জনের বাড়ির লোকের কাছে থেকে জানা যায় তাদের মেয়েদের খবর। এর মধ্যে কিছু পরিবার আছে যারা একদম অসহায়, যারা বাড়ির থেকে কাজের নাম করে বেরিয়েছিল আর ফিরে আসেনি, আর কেউ কেউ বন্ধুর বাড়ি বা কলেজ যাওয়ার পর আর ফিরে আসেনি। আব্রাহাম প্রত্যেকের বাড়ির লোকেদের কাছে প্রতিটা নিখোঁজ মেয়ের নাম্বার কালেক্ট করে, সেগুলো কাস্টমার কেয়ারে আইটি সেকশনে পাঠিয়ে দেয়। সেখান থেকে রিপোর্ট আসতেই আব্রাহামের বিশ্বাস দৃঢ় হয়ে যায়। প্রত্যেকটা মেয়ের নাম্বারে আলাদা আলাদা ভাবে SMS আসে, কল হিস্ট্রি আছে, যেখানে কাউকে প্রেমের নাটকে ফাঁসানো হয়েছে, তো কারোর অসহায়তার সুযোগ নিয়ে কাজ দেওয়ার নাম করে অপহরণ করা হয়েছে। আব্রাহাম প্রত্যেকটি মোবাইল নাম্বার, এর লাস্ট লোকেশন, লাস্ট কল রেকর্ড সবকিছুই চেক করেছে, আর তারপরে শুরু করেছে জোর কদমে তদন্ত। তার স্পেশাল ফোর্স লাগিয়ে রেখেছে সব জায়গায়। আব্রাহাম তার কেবিনে বসে এক দৃষ্টিতে তার সামনে থাকা কিছু ফাইল চেক করছে, যেগুলো স্পেশাল তদন্ত করে রিপোর্ট পেয়েছে। আর এই পুরো ব্যাপারটা আদাহকে নিয়ে। আব্রাহাম আদাহের খুনের ব্যাপারে তীক্ষ্ণভাবে নজরদারি করেছে। এই কেসটা তার কাছে স্পেশাল কনফিডেন্সিয়াল। তার পাওয়া রিপোর্ট আর থানায় থাকা আদার কেস হিস্ট্রির সম্পূর্ণটাই আলাদা দিশা দেখাচ্ছে। আব্রাহামের রহস্য উন্মোচন করতে গিয়েও করতে পারছে না, সবগুলো তার কাছে জট পাকিয়ে যাচ্ছে। বরাবর সবকিছু গুছিয়ে নেওয়ার পরই খেয়ে হারিয়ে ফেলছে এই কেসের। তার সামনে এখন ওই দিনের রিপোর্ট রাখা আছে, আর এই রিপোর্ট থেকে জানতে পারে যেদিন ওই খুনগুলো হয়েছে সেই দিন আধার জন্মদিন ছিল, আর ওই দিন তাকে বাড়ি ছেড়ে কোথাও যেতে দেখা যায়নি। আধারদের বাড়ির চারিদিকে প্রায় সিকিউরিটির জন্য CCTV ক্যামেরা দেওয়া ছিল।
সেখান থেকে কিছু প্রমাণ উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে আধার ওই দিন বাড়ি থেকে কোথাও যায়নি। আর থানায় রিপোর্ট অনুযায়ী খুনগুলো হয়েছিল রাত ঠিক 1টার দিকে। তাহলে কি করে সম্ভব? দুটো ফুটেজ উদ্ধার করা গেছে আর তার থেকেই প্রমাণ উঠে এসেছে, আর বাকি দুটো এখনো উদ্ধার করার কাজ চলছে। এত সবকিছু সামনে উঠে আসতে আব্রাহামের নিজের মাথায় যেন এবার জট পাকিয়ে যাচ্ছে। শেষে বিরক্ত হয়ে তার সাথে বাকি ফাইলগুলো নিয়ে উঠে পড়ে। থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠে বেরিয়ে যায় সেন্ট্রাল জেলের উদ্দেশ্যে। সে তার প্রশ্নের উত্তর পাবে যেখানে সেখানে চলেছে, তবে সে জানে না এতে সে কতটা সফল হবে। সেলের এক কোনায় বিছানার ওপর বসে আছে আদা। মাটিতে চাদর পেতে তার উপর হাঁটুতে মাথা গুজে আছে। আজ সকালে সে হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, আর তারপরেই আবার তার নিত্যদিনের থাকার জায়গায় ফিরে এসেছে। তার শরীর খারাপ থাকার দরুন আজ তার ভাগে থাকা কাজগুলো মকুব করা হয়েছে। ডিআইজি দীনেশ পান্ডে আধাকে 2 দিনের জন্য তাকে কাজ থেকে দূরে রেখেছে। সেদিন আব্রাহামের কথা শুনেই আধা উত্তেজিত হয়ে গান হারায়। আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, আধা রেসপন্স করেছিল। যে মেয়ে এই 4 বছর যাবৎ মুখ দিয়ে কোনো শব্দ বের করেনি, সেই মেয়ে আব্রাহামের কথার জালে উত্তেজিত হয়ে পড়েছিল। এটা একটা পজিটিভ সাইন দেখা গেছে। সেদিনের পর আধার চোখে যন্ত্রণার সাথে সাথে যুক্ত হয় হাহাকারের ভাব। এই যে তোমাকে স্যার ডেকে পাঠিয়েছে, একজন লেডি কনস্টেবল এসে আধাকে বলে ওঠে। আধা এখনো সে আগের মতোই বসে আছে, তার কানে যেন কোনো কথাই যায়নি। কয়েকবার ডাকার পরে আধা মুখ তুলে তাকায়। শুনতে পাচ্ছ না? বললাম না তোমাকে স্যার ডেকে পাঠিয়েছে, চলো এখনই, কিছুটা রুক্ষভাবে বলে ওঠে। আধা কোনো কথা না বলে মূর্তির মতো দাঁড়িয়ে যায় গুটি গুটি পায়ে। সে লেডি কনস্টেবলের সাথে বেরিয়ে যায়। লেডি কনস্টেবল আধাকে জেল সংযুক্ত গার্ডেন এরিয়াতে নিয়ে আসে, তারপরে হাত উঁচু করে সামনের দিকে দেখিয়ে দেয়। আধা কোনো রকম রেসপন্স ছাড়া সেদিকে তাকায়, তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। স্যার, আধা, লেডি কনস্টেবল বলে ওঠে। সাথে সাথে পেছনে ঘুরে ব্যক্তিটা সামনের দিকে ফিরে যায়। আধা তার সামনে দাঁড়ানো লোকটিকে দেখিয়ে সাথে সাথে তার হসপিটালে থাকা লোকটির কথা মনে পড়ে। এবার সে বুঝতে পারে এই লোক কোনো অফিসার। আব্রাহাম এবার আধার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে লেডি কনস্টেবলের দিকে তাকায়। আপনি এখন যেতে পারেন, আর কাউকে দিয়ে 2 কাপ চা পাঠিয়ে দেবেন, আব্রাহাম বলে ওঠে। লেডি কনস্টেবল কিছুক্ষণ দুজনের মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করছে, এই স্যার দুটো চা কেন চাইলো? তাহলে কি মেয়ের জন্য বলছে? আব্রাহাম তার দিকে ভ্রুকুচকে তাকাতেই মেয়েটা মাথা নেড়ে চলে যায়। আব্রাহাম এবার চারপাশে তাকিয়ে চোখ বুলিয়ে নেয়, তারপরে আধার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীরভাবে বলে ওঠে, বসুন। আধা একবার আব্রাহামের দিকে তাকিয়ে বসে পড়ে। আব্রাহাম এতক্ষণ আধাকে লক্ষ্য করছিল। সাদা শাড়ি, মাথায় সাদা ওড়না দিয়ে ঢাকা, সেই সাথে মুখ ও শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আব্রাহাম ডিআইজি দীনেশ পান্ডের থেকে জেনেছে, যেদিন আধাকে আনা হয় তখনও তার মুখ ঢাকা ছিল, সাথে চেহারায় ছিল প্রচুর পরিমাণে কালি। যতদিন না রায় ঘোষণা হচ্ছে ততদিন ওই দৃশ্যমান চোখ দুটো ও কপালের একটু অংশ যা দেখা গিয়েছে সবটাই কালো কুচকুচে ছিল, কিন্তু এখানে আসার পরই তার মুখ দৃশ্যমান অংশটুকু পরিষ্কার দেখা যায়। আর তাকে সবসময় এইরকম মুখ ঢেকে থাকতে দেখি দীনেশ পান্ডে নিজেই তার ড্রেসের সাথে একটা ওড়নার ব্যবস্থাও করে দিয়েছে। আব্রাহাম তার ঘর থেকে বেরিয়ে নিজেও কিছুটা দূরত্ব রেখে আদার পাশে বসে পড়ে। মিস আদা, আপনার কেসটা আবারও রিওপেন করার জন্য আপিল করা হয়েছে, আব্রাহাম একবার আদার দিকে তাকিয়ে বলে ওঠে। আদা চমকে তাকায় আব্রাহামের দিকে, দেখে আব্রাহামও তার দিকেই তাকিয়ে আছে। আব্রাহাম একবার আধার ওই গভীর মায়াবী চোখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। আচ্ছা, ওই দিন রাতে আপনার 18তম জন্মদিন ছিল, তাই না? ওই দিন রাতে শুধু 7 জনকে খুন করেছিলেন, নাকি আরো খুন করেছিলেন? আব্রাহাম ভ্রুকুচকে বলে ওঠে। আদা এখনো একইভাবে আব্রাহামের দিকে তাকিয়ে আছে, তার চোখের কোণে জল চিকচিক করছে। আব্রাহামের কথা শুনে আবারও তার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আপনার মা ও ছোট বোনের কি দোষ ছিল যে তাদেরও মেরে ফেললেন? ওরাও কি আপনার বাবার মতো আপনার পথের বাধা হয়ে উঠেছিল? আব্রাহাম বলে ওঠে। সাথে সাথে আদার মুখ থেকে মৃদু গোঙানির আওয়াজ বেরিয়ে আসে। তার চোখ থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে, আবারও আগের দিনের মতো ছটফট করতে শুরু করে। আব্রাহাম আধার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বাঁকা হেসে ওঠে। কেমন লেগেছে আজকের এই পর্বটি? আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করার মাধ্যমে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন পর্ব এলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে।